তাহলে আজকে স্টার্ট হবে তোমার নিউটনের গতিসূত্র। মানে হ্যাঁ, প্রথমটা তার আগে আমরা গতিসূত্র যাওয়ার আগে আমরা বল সম্বন্ধে জেনে নেব, ঠিক আছে? তো বল কি হয়? বল মানে যা কোনো কিছু তুমি যা প্রয়োগ করলে, কোনো বস্তুর ওপর কোনো কিছু প্রয়োগ করলে সেই বস্তু যদি স্থির থাকে গতিশীল হয়ে যায়, বা গতিশীল থাকলে স্থির হয়ে যায়। তো এই যে বলছে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় তাকে বল বলে। তুমি এই নোটগুলো মিস করে যাচ্ছ কিন্তু, বলে দিলাম নোটগুলো লাগবে। যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বস্তুকে স্থির করা যায় তাকে, মানে তুমি ধরো সাইকেল চালাচ্ছ, সাইকেলে প্যাডেলে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করলে সাইকেলের চাকাগুলো ঘুরছে, তুমি গতিশীল হয়ে যাচ্ছ। তার মানে এখানে বস্তু কোনটা, কার উপর তুমি বল প্রয়োগ করলে? সাইকেলের প্যাডেলের উপর বল প্রয়োগ করলে। যেহেতু সাইকেল একটা মেশিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সিস্টেমটা মেশিন, কিন্তু যেটা হচ্ছে তুমি আমরা বা যে কেউ কি করে কি আমরা দেখতে পাচ্ছি ওর মেকানিক্যাল ফাংশনটা। তো সেই জন্য মেশিন বলতে কেমন লাগে? যখন তুমি ওই যে লিভার লিভার গুলো পড়েছো না, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তো ওখানেও তো কি ছিল? মেশিন। মানে যে এমন কোন মেশিন মানে হচ্ছে তোমার যা আমাদের যেটা হয়তো বেশি টাইম লাগার কথা মেশিন ইউজ করে সেটা কম টাইম লাগছে। এটাই তো মেশিনের রিপোর্ট ছিল, মানে এফিসিয়েন্সি, যেটা কার্যকারিতা। তুমিও সাইকেলে ধরো হেঁটে তোমার যদি কোনো জায়গায় 5 মিনিট যেতে লাগে, সাইকেলে সেখানে 2 মিনিট লাগছে, কারণ তুমি বল প্রয়োগ করছো। তো বলছে যা প্রয়োগ করে কোন স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায় তাকে বলে বল। এবার বলছে প্রতিমিত বল, মানে হচ্ছে একটি বস্তুর ওপর কি বলছে, একটি বস্তুর উপর দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়াশীল হলে, সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী। ধরো আমি এ একটা বল, এ একটা বল, ঠিক আছে, এই ছেড়ে দিলাম, মানে সমান ও কি হয়ে যাচ্ছে, এইদিকে বল দিচ্ছে, এইদিকে বল প্রয়োগ করছে, তাহলে বিপরীতমুখী হচ্ছে। হলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলার উপক্রম করে, ওই বলদ্বয়কে প্রতিমিত বল বলে। মানে প্রতিমিত বল বলে। প্রতিমিত বল, হ্যাঁ বলো। হুম দুদিকে চলে যাবে। হ্যাঁ, তুমি বলবে যে এই যে এখানে লাইনটা রয়েছে যে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলার পর উপক্রম করে, আমি বলিনি যে কন্টিনিউয়াস চলতে থাকে। মানে ধরো তুমি সজোরে গিয়ে দেয়ালে ধাক্কা মারলে, তুমি কি হবে? হয় তোমার মাথাটা ফাটবে, বা তুমি মাথা না পারলে মাথাটা ফুলে যাবে। তুমি যে ধাক্কাটা মারলে দেয়ালও তোমার উপর বল প্রয়োগ করেছে, তাই তোমার মাথাটা ফুটে পুরো ফুলে যাচ্ছে, বা তোমার মাথাটা ফেটে যাচ্ছে, বা তুমি ছিটকে বেরিয়ে চলে আসছো। এবার যদি ওইটা দেয়ালের জায়গায় তুমি যত জোরে যাচ্ছ, কোনো এটা যদি রাবারের কোনো কিছু হয় বা স্পঞ্জের কোনো টাইপের হয় বা স্প্রিং এর বা সোফা টোফা হলে কি হয়, মানে বাউন্সি টাইপের জিনিস হয়, তাহলে তুমি যত জোরে পড়বে তোমাকে তত জোরে ঠেলে দেবে। তার মানে এখানে কি বলছে, একটি বস্তুর ওপর দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়াশীল হলে বস্তুটি স্থির অবস্থায় থাকে বা গতিশীল গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলার উপক্রম হয়। মানে কোন বস্তুর ওপর দুটি বিপরীতমুখী বল প্রয়োগ করলে, তাই তো, দুটি বিপরীতমুখী বল, সমান ও বিপরীতমুখী বল ক্রিয়াশীল হলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলার উপক্রম হয়, তাকে প্রতিমিত বল। অপ্রতিমিত বল কাকে বলে? দুটি অসমান বল, ঠিক আছে, এবং একটি বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে বস্তুটির উপর প্রযুক্ত বৃহত্তর বলের অভিমুখে বস্তুটি গতিশীল হয়, ওই বলগুলোকে বলা হয় অপ্রতিমিত বল।
মানে যখন সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ হবে তখন স্থির বস্তু কি থাকবে, স্থির থাকবে। গতিশীল বস্তু গতিশীল হওয়ার উপক্রম হবে। অপ্রতিমিত বল হচ্ছে দুটি অসমান এবং একটি বস্তুর ওপর বিপরীত দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল হচ্ছে কিন্তু বস্তুটির মান হচ্ছে অসমান, মানে বলটার মান। যেমন ধরো তোমাকে কেউ মোটা সোটা বা কেউ বড় লোক বা মোটা সোটা কেউ যদি তোমাকে ঠেলে দেয়, তুমি কি করবে? তুমি তো ছিটকে পড়ে যাবে। তো তার মানে তুমি ধরো তার সঙ্গে, ধরো তোমারই বন্ধু খুব মোটা, তুমি হয়তো তার সঙ্গে মারপিট করতে গেলে, সে কি হবে, কি তুমি যে বলটা প্রয়োগ করবে বা সে যদি জোরে বল প্রয়োগ করে তুমি ছিটকে পড়বে। তার মানে সে যে বলটা প্রয়োগ করছে বেশি বল প্রয়োগ করছে, মানে এই জন্য এখানে বলেছে একটি বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে বস্তুটির উপর প্রযুক্ত বৃহত্তর বলের অভিমুখে যাবে। মানে যার বল বেশি হবে যেই দিকে বলটা প্রয়োগ হচ্ছে সেই দিকে যাবে। মানে ধরো তোমাকে তোমার বন্ধু ঘুষি মারলো জোরে, হয় তোমার দাঁতটা খুলে যাবে, তবেই তো ধরো ঘুষি মারা মানে কি তোমার নাকে ঘুষি মারতে যাচ্ছে বা দাঁতে ঘুষি মারতে যাচ্ছে, তার মানে তোমার দাঁতটা হচ্ছে বন্ধুর যে বল প্রয়োগ করেছে সেটা খুলে যাবে। এবার ধরো তুমি কি করলে, কি তোমার বন্ধু হয়তো এরকম ধরো স্লোপিং হয় না, স্লোপিং যেই ঢালগুলো, এবার ধরো দুজনে তোমরা খেলছো, ঠিক আছে, ওর ওয়েট বেশি, যেহেতু তোমার থেকে মোটা বা ওয়েট, ও যখন ঢাল থেকে প্রয়োগ করছে মানে ঘোরাতে যাচ্ছে, তুমি তাকে ফোর্স দিতে, তাহলে ও কি হবে, যেই বলটা তুমি প্রয়োগ করেছো ওই আর হচ্ছে কি বলে বলের অভিমুখটাও সেই দিকে যাচ্ছে, সে আরো জোরে পড়বে। বা ধরো তুমি, ও হাঁটছে, তুমি ধরো পায়ে কোনো কিছু ভাবে আটকে দিলে ও জোরে পড়বে, ও তোমাকে ধরো যদি আটকে দেয় তুমি জোরে যতটা জোরে পড়বে ও তার থেকে বেশি জোরে পড়বে, কারণ ওর থেকে যে বলটা মানে হচ্ছে কি বলে প্রদত্ত হবে মানে ক্রিয়াশীল হবে সেই বলটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, দুটি অসমান বল একটি বস্তুর ওপর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে বস্তুটির ওপর প্রযুক্ত বৃহত্তর বলের অভিমুখে বস্তুটি গতিশীল, ওই বলগুলিকে বলা হয় অপ্রতিমিত বল। বোঝা গেল? তাহলে এইটা বলের ব্যাপারটা ক্লিয়ার হলো, একবার রিড করো। স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায়। হ্যাঁ ভুল আছে বলতে কি, স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায়, তাকে বল বলে। হম মানে ওই যেই দুটো বল, মানে তুমি আর তোমার বন্ধু ধাক্কা লেগে গেলে, ধরো এরকম যেতে যেতে তোমার মুখোমুখি ধাক্কা হয়ে গেল, তার মানে ওর যেহেতু ওয়েট বেশি, এবার ধরো তোমার হচ্ছে কি বলে হাইটে তোমার শরীরের ফিগারের সঙ্গে যদি বন্ধু ধাক্কা হয় তাহলে কিন্তু তখন প্রতিমিত বল হয়ে যাবে। মানে তোমার সঙ্গে সেম সাইজে সে যতটা বল প্রয়োগ করবে তুমিও ততটা বল প্রয়োগ করবে, তখন সেটা প্রতিমিত বল হয়ে যাবে। আর যখনই তোমার থেকে মোটা বা তোমার থেকে লম্বা কেউ যদি হয় তখন কি হয়ে যাবে, অপ্রতিমিত বল হয়ে যাবে। ঠিক আছে? বা তোমার থেকে কেউ ছোট যদি হয় তাহলেও হবে। তো এটা দুটো টাইপ বল হচ্ছে এটা। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে বলবো বলের সংযোজন। এই বলের সংযোজন
অ্যাকচুয়ালি সামন্তরিক সূত্র থেকে আসে। এইটা একটু ফিজিক্সের দিকে চলে যাব। তো সামন্তরিক সূত্র বলছে যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি বলয়ের লব্ধিকে মান ও অভিমুখে প্রকাশ করবে। মানে বলছে, ধরো আমি এরকম একটা আগে ড্র করে দিচ্ছি, তার মানে বুঝতে পারবে। ঠিক আছে, এটা হলো। এরপরে এটাকে তুমি বাড়িয়েও লিখতে পারো। এরপরে আরেকটা ড্র করতে হবে এখানে। হুম 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 তো সেটাই তো বলছি সামান্তরিক সূত্র থেকে। তো সেই দিক দিয়েই তো এইটাকে ড্র করা হচ্ছে। আমি এখানে কি বললাম, সামান্তরিক সূত্র বলছে যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি বলয়ের লব্ধি হবে। ঠিক আছে, তার মানে আমি এখানে এটাই ড্র করব, এইটা দিয়েই এর ভ্যালুটা ক্যালকুলেশন হবে। তুমি যেটা কোশ্চেনটা করলে, এটা কি স্কুলে বলে দিচ্ছে? তুমি পড়েছো? হুম, এটা বুঝতে পারবো, আমি বলতে আরম্ভ করেছি না, এরপর বুঝতে পারবে। অঙ্ক আছে, অঙ্ক করতে হবে, মানে ফিজিক্সের অঙ্ক করতে হবে, তবে ফিজিক্স ক্লিয়ার হবে। তো এইটা হচ্ছে সামন্তরিক টাইপ আছে। বলছে এইটা, এইটার ভ্যালু হচ্ছে তোমার পাই বলছে, এটা সাই বলছে, এটাকে থিটাই দাও, এটা থিটা আর একটা সাই। ঠিক আছে, এইটাও যেহেতু সমান্তরাল, তাহলে এইটাও সাই হবে। তাহলে তোমার এটা এখানে ও, এটা এ, এটা হবে তোমার বি, এটা সি। হলো, এইদিকে একটা বল দেওয়া হচ্ছে, এইদিকে একটা বল দেওয়া হচ্ছে। এই যেখানে বলেছে যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করে, আমি মানেও প্রকাশ করেছি, অভিমুখেও প্রকাশ করেছি। তো মানেতে আমি এটা এখানটা লিখছি, এইটা হচ্ছে কিউ। ঠিক আছে, এই যে আমি অ্যারো দিয়ে দিলাম, এটা হচ্ছে পি, মানে ও অভিমুখে প্রকাশ করে দিলাম। এইটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। এদের যে লব্ধি, বলদ্বয়ের লব্ধিকে মানে অভিমুখে প্রকাশ করবে। এই যে এইটা হচ্ছে লব্ধি, এটা এইদিকে যাচ্ছে, এইটা হচ্ছে তখন আর। তাহলে আমরা কি জানি কি, ধরো আমি এখানে যদি লিখি, অ্যাকচুয়ালি এই লেখচিত্রেতে তোমার আর মান অভিমুখ দুটোই আছে আরে, তাই তো? তার মানে আমি এইটা ইকুয়ালস টু পি, ইকুয়ালস টু কি লিখবো, এই যে পি, এইটা, এইটা থিটা, তাহলে 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে কি হয়, মানে এটা এখানে তুমি একটা কাজ করো, এটা এখানে এম লেখো। এটা যদি ক্যালকুলেশনটা বুঝতে পারবে না, কারণ এখন ওই পর্যন্ত গিয়ে পৌঁছায়, মানে এরও পরের দিকে আরো আছে। এটা এখানে পি ইকুয়ালস টু আমরা এরকম লিখতে পারি, আর সাইন পাই বাই সাইন থিটা
এটা লিখতে পারি না? বুঝতে পারলেন এখানটা? এই পি ইকুয়ালস টু, এই যে পিটা ইকুয়ালস টু হচ্ছে এইটা, মানে পি এর যদি অ্যাঙ্গেল ধরো, এই অ্যাঙ্গেলটাকে ধরা হচ্ছে, আর এইটা দুটো মিলিয়ে হচ্ছে থিটা, থিটা প্লাস ফাই, তাই ধরা হচ্ছে। তাহলে কিউ ইকুয়ালস টু কি দাঁড়াবে? তাহলে কিউ ইকুয়ালস টু হবে তোমার আর সাইন থিটা, কিউ ইকুয়ালস টু আর সাইন থিটা বাই তোমার আসবে সাইন থিটা প্লাস ফাই, তাই সরি। তাহলে এবার এদের লব্ধিটা কি হবে? আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, হ্যাঁ দুটোকে অ্যাড করো, দেখবে হচ্ছে তোমার পি প্লাস কিউ, এটাই এর লব্ধি বল হবে। এটা যদিও না জানলেও হবে, এখন এগুলো সব 11 এর ক্যালকুলেশনে রয়েছে। সামান্তরিক বলের সংযোজন সূত্র, আর একটা বিভাজন সূত্রও হবে। তো বিভাজন সূত্রতে তখন হয়ে যাবে তোমার ওই x ইকুয়ালস টু আর কস থিটা আর y ইকুয়ালস টু আর সাইন থিটা। ঠিক আছে, এইটা শুধু এইটুকু মনে রাখলেই হবে, পি আর ইকুয়ালস টু ওদের লব্ধি বলটা পি প্লাস কিউ হবে, মানে যেদিকে তোমার বল প্রয়োগ হচ্ছে দুটো বলের লব্ধি দুটোকে যোগ করে দিতে হবে। এবার বল কি একটা ভেক্টর আছে, এটা ভেক্টরের নিয়ম অনুসারে যোগ হবে। হুম হুম নর্মাল হবে না, ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখো তাহলেই হবে, কারণ এই যেই পার্টটা বলছে এটা তোমাদের সিলেবাস সম্ভাবে নেই। এবারে এইদিকে আছে, বলছে দুটি ভেক্টরের লম্ব উপাংশকে বিভাজন, দুটি ভেক্টর, মানে এই যে আমি এটা এখানে ড্র করেছিলাম, এই দুটো ভেক্টরকে যদি আবার ড্র করো, ধরো তুমি এটাকে ড্র করো, দুটি ভেক্টরকে লম্ব এককে অ্যাড করে দিচ্ছ, এটা হলো, এরপরে এটাকে লম্ব এককে অ্যাড করে দিলে এটা এখানটা এরকম আসবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হবে তখন থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এটা এটা তখন, এগুলো পরের দিকে আবার আছে, ঠিক আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা এরকম চলবে, এইটাকে বলা হচ্ছে আর, আর এই দিকটা এটা গেল, এটা এই দিকটা গেল, এইদিকে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এখানে এম ধরা হচ্ছে, এটা এটা এখানে এ, যদি এইটার ক্ষেত্রে ধরো বিবেচিত করলে তোমার এক্স ইকুয়ালস টু আর কস থিটা হবে, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা হবে, ঠিক আছে। এগুলো পরের দিকে আরো ডিটেলসে আসবে, এখানে এক্স ওয়াই কে কি বলা হয়, বিভাজিত করলে এইটা হবে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা শুধু মানে এই অংশটার জন্য কাজে লাগে, ঠিক আছে, মানে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখো। এবারে নিউটনের প্রথম গতিসূত্র, বলছে বাইরে থেকে প্রযুক্ত নেট অপ্রতিমিত বল, বাইরে থেকে প্রযুক্ত নেট অপ্রতিমিত বল প্রয়োগের দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, ঠিক আছে, মানে বাইরে থেকে তুমি বল প্রয়োগ না করছো না, মানে বাইরে থেকে প্রযুক্ত নেট অপ্রতিমিত বল, মানে মোট নেট অপ্রতিমিত বল প্রয়োগের দ্বারা বস্তুর প্রয়োগের দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, ধরো কেউ দাঁড়িয়ে আছে, তুমি ওকে ঠেললেও না, কিছু করলে না, সে দাঁড়িয়ে যাবে,
আবার ধরো কেউ গতিশীল আছে, তাকে থামানোর তুমি চেষ্টা করলে না, সে গতিশীলই থাকবে। সেটাই হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্র। বাইরে থেকে প্রযুক্ত নেট অপ্রতিমিত বল প্রয়োগের দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, এই যে বাধ্য না করলে, তুমি জোর করে কিছু করছো না। স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। ঠিক আছে, এবার প্রথম গতিসূত্র থেকে বলা যায় যে বল হলো গতির কারণ আর ত্বরণ হলো তার ফল। এইটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথম গতিসূত্র থেকে তুমি কি বলবে, বল হলো গতির কারণ এবং ত্বরণ হলো মানে গতির পরিবর্তন হলো তার ফল। কি বলছি, বল হচ্ছে হ্যাঁ না, ত্বরণ, ত্বরণ মানে কি, গতির পরিবর্তন বা গতির পরিবর্তনের হার। ত্বরণ হলো তার ফল। বল প্রয়োগ করলে কি হচ্ছে, বল প্রয়োগে না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। তার মানে হচ্ছে প্রথম সূত্র থেকে তুমি কি বলতে পারছো, যে বল হলো গতির কারণ, আমি বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকছে, গতিশীল বস্তু গতিশীলই থাকছে। তার মানে বল হলো গতির কারণ, তুমি বল প্রয়োগ করে বস্তুকে গতিটাকে বন্ধ করতে পারো, আবার বল প্রয়োগ করে স্থির বস্তুকে সচল করতে পারো, গতিশীল করতে পারো। তার মানে বলটাই কি হলো, গতির কারণ। এবার বল প্রয়োগের ফলে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে মানে গতির যে পরিবর্তনটা হচ্ছে, সেইটা তার ফল। ধরো কেউ দাঁড়িয়ে ছিল, ধরো কেউ দাঁড়িয়ে ছিল, তুমি তাকে জোরে গিয়ে ঠেলে দিলে, তাহলে কি হবে, কি সেই ছিটকে পড়বে। তাহলে এই যে পড়ছে যেটা, সেখানে কি তার ত্বরণ সৃষ্টি হচ্ছে। তুমি যখন ধাক্কা দিলে সেই মুহূর্তে তার কি হয়ে গেছে, বেগ বেড়ে গেছে। এবার ধরো মাটিতে পড়লো, বেগ জিরো হয়ে গেল, মানে ত্বরণ তো সৃষ্টি হলো বা মন্দন হলো, মানে সেই জন্য এখানে গতির পরিবর্তন বলেছে। আর ধরো কেউ তুমি ধরো ক্রিকেট বল আসছে, তুমি হাতে করে ক্যাচ ধরলে, জোরে আসলে, মানে প্রথমে যে স্পিড ছিল সেই জোরে আসছে, তুমি হাতে এরকম টেনে নিচ্ছ, তার মানে তুমিও সেখানেও তুমি তাকে থামানোর চেষ্টা করছো। আবার ধরো তুমি এরকম কোনো বল ছুঁড়ে দিলে, স্টার্টিং এ যত জোরে ছিল আস্তে আস্তে কমতে থাকছে। বা এবার ধরো তুমি সাইকেলে জোরে প্যাডেল করছো, তুমি প্রথমে আস্তে আস্তে ধীরে বেগ বাড়াচ্ছ, তখন ত্বরণ আসছে। তার মানে প্রথম গতিসূত্র থেকে আমরা কি বলতে পারবো, যে বল হলো গতির কারণ, ত্বরণ হলো তার ফল। হ্যাঁ, এবার প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ধারণা পাই, এক হচ্ছে বস্তুর জাড্য বা জড়তা, আর একটা বলের সংজ্ঞা। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, দুটো দুটো লাইন এখানে যেটা লেখা রয়েছে, প্রথম গতিসূত্র থেকে বলা যায় বল হলো গতির কারণ, ত্বরণ হলো তার ফল। প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে জাড্য, বস্তুর জাড্য বা জড়তা, এবং বলের সংজ্ঞা। হয়ে গেল, তো এইটা গেল প্রথম গতিসূত্র থেকে আমরা এটা জানতে পারছি। এবার বস্তুর জাড্য কি জিনিস সেটা বলছি। জাড্য মানে জড়তা, মানে যে যেই অবস্থাতে আছে সে সেই অবস্থাতেই থাকতে চেষ্টা করবে। বস্তু ধরো কেউ বসে আছে, সে বসেই থাকতে চাইবে। তো জাড্য হচ্ছে যে মৌলিক ধর্মের জন্য কোন বস্তু তার স্থিতি বা গতি অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে বলা হয় বস্তুর জাড্য। যেমন ধরো, এইটা খুব ভালো বোঝা যায়, তুমি ধরো গাড়িতে বসে আছো, বাসে, বাস যদি হঠাৎ করে চলতে আরম্ভ করে দেয়, তাহলে কি হবে, তুমি পেছন দিকে পড়ে যাও, তাই তো। তার মানে কি হচ্ছে, তোমার শরীরটা, যেই নিম্ন অংশটা বাসের সঙ্গে অ্যাটাচ আছে, সেই বাস যখনই গতিশীল হচ্ছে, তোমার নিম্ন অংশটা গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু ঊর্ধ্বাংশ যেটা রয়েছে সে স্থির থাকতে চাইছে।
সেই জন্য তুমি পেছনের দিকে ঠেলে যাচ্ছ। সেও যদি ঊর্ধ্বাংশটাও যদি বাসের সাথে গতিশীল হয়ে যেত তাহলে তুমি পড়ে যেতে না। সেখানেও তোমার এই জাড্য ধর্মই কাজ করছে। আমার ঊর্ধ্বাংশ জাড্যের জন্য, স্থিতি জাড্যের জন্য স্থির থাকতে চাইছে, আর হচ্ছে কি বলে গতি জাড্যের জন্য তোমার হচ্ছে তোমার নিম্নাংশটা বাসের গতি থাকার জন্য সে গতিশীল হয়ে যাচ্ছে, তার মানে সেখানে গতিজাড্য কাজ করছে। তাহলে বোঝা গেল যে মৌলিক পদার্থে যে ধর্মের জন্য বস্তু স্থির বা তার স্থিত বা গতি অবস্থা বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মকে বলা হয় বস্তুর জাড্য। ঠিক আছে, মানে যে গতিশীল সেই গতিশীলই থাকতে চাইছে, সেটা হচ্ছে গতিজাড্য। যে স্থির আছে, যে স্থির থাকতে চাইছে সেটা হচ্ছে স্থিতিজাড্য। যেমন ধরো বাস যখন মানে দৌড়াচ্ছে মানে ছুটছে, তুমি বাসের মধ্যে তোমারও টোটাল শরীরটা বাসের গতির সঙ্গে গতিশীল হয়েছে। হ্যাঁ, তো তো গতিশীল যেই হয়েছে আর বাস হঠাৎ করে থেমে গেল, বাস যেই থেমে যাচ্ছে তোমার নিম্নাংশটা বাস থেমে যাওয়ার সঙ্গে মানে তুমি যেখানে বসে আছো তোমার কোমর থেকে নিচে পর্যন্ত বাসের সঙ্গে অ্যাটাচ আছে। যেহেতু বাস থেমে যাচ্ছে তাহলে ওই অংশটা ওরও গতি কমে যাচ্ছে, কিন্তু ঊর্ধ্বাংশ যেটা রয়েছে মানে আমাদের ধরো শহরের ওপরের দিকটা, সে আগের যে গতিশীল ছিল সেই গতিশীলই থাকতে চাইছে। সেই জন্য বাস দিয়ে ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, বাস যদি হঠাৎ করতে চলতে শুরু করে তাহলে আমরা পেছনের দিকে হেলে যাই। প্রথমেরটা যখন হচ্ছে কি বলে পেছনের দিকে যখন হেলে যাচ্ছে তখন সেটা স্থিতিজাড্য, আর যখন সামনের দিকে ঝুঁকে যাচ্ছি তখন সেটা গতিজাড্য। তাহলে বোঝা গেল জাড্য কি জিনিস। এবার হচ্ছে বলের সংজ্ঞা। বাইরে থেকে ক্রিয়াশীল যে প্রভাব স্থির বস্তুকে স্থির অবস্থা এবং গতিশীল বস্তুর সমবেগে সরলরেখায় গতি অবস্থাকে পরিবর্তন করে বা করার চেষ্টা করে সেই প্রভাবকে বলা হয় বল। বল কাকে বলে? বাইরে থেকে ক্রিয়াশীল যে প্রভাব স্থির বস্তুর স্থির অবস্থা এবং গতিশীল বস্তুর সমবেগে সরলরেখার গতি অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করে বা পরিবর্তন করে সেই প্রভাবকে বলা হয় বল। বল। এরপরে আসছে ভরবেগ। ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে গতি ও ধর্ম সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ভরবেগ হলো একটি ভেক্টর রাশি। তার মানে প্রথম গতিসূত্র পড়লে কি লিখবে? বাইরে থেকে প্রযুক্ত মোট অপ্রতিমিত বল প্রয়োগের দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করে স্থির বস্তু চিরকাল, তার মানে মেন কথা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায়। তাকে বলা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারছো? বল হলো কি? বল হলো গতির কারণ, ত্বরণ হলো তার ফল মানে বলের ফল। আর হচ্ছে প্রথম গতিসূত্র থেকে আর কি জানছো? বলের সংজ্ঞা আর বস্তুর জাড্য। বস্তুর জাড্য কি? যে বস্তু স্থির আছে সে স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু গতিশীলই থাকার চেষ্টা করবে। যেমন গাড়ি বাস যদি হঠাৎ চলতে আরম্ভ করে তখন আমরা পেছনের দিকে ঝুঁকে যাই, তখন সেটা স্থিতিজাড্য। আবার যখন বাস গতিশীল বাস তখন হঠাৎ করতে ব্রেক কষে আমরা সামনের দিকে গিয়ে পড়ি, তখন সেটা গতিজাড্য। তাহলে জাড্য হচ্ছে যে ধর্ম স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থাতে থাকতে চায়, বস্তুর সেই অবস্থাকে বলা হয় বা ধর্মকে বলা হয় জাড্য। আর বলের সংজ্ঞা কি আছে? বাইরে থেকে কি আছে? যে প্রভাবে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তুর সমবেগে সরলরেখায় গতির অবস্থাকে পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলা হয়। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে গতি ও ধর্ম সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলে। হম ভেক্টর আছে। তার মানে এইটা যেটা আমি বললাম আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট দিন বাকি অংশটা হবে। তো এইটুকু অংশ পড়তে পারবে তো? তুমি বাড়িতে ম্যাথটা ভালো